নমস্কার বন্ধুরা, 11 গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। চাষের কাজে আমরা আমাদের জমিতে যে রাসায়নিক সার ব্যবহার করি তার অধিকাংশই লিচ হয়ে যায় বা আমাদের জমিতে বিভিন্ন কম্পাউন্ড তৈরি করে অব্যবহৃত অবস্থায় থেকে যায়, এবং সেক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে আমাদের চাষের জমি যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনই চাষের খরচও বাড়ে। তাই আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আমরা কম সার ব্যবহার করে আমরা চাষবাস করতে পারি এবং আমাদের জমিতে লিচ হয়ে থাকা বা অব্যবহৃত যে রাসায়নিক সার পড়ে থাকে সেগুলোকে আমরা গাছের খাদ্যোপযোগী করে তুলতে পারি। তাই আজকে আমরা ভ্যাম বা ভেসিকিউলার আরাবাস্কিউলার মাইক্রোরাইজা নিয়ে আলোচনা করব। আপনারা কম বেশি সবাই জানেন মাইক্রোরাইজা হচ্ছে একটি মাইক্রোবিয়াল বায়োফার্টিলাইজার, এবং এই যে মাইক্রোরাইজা এটি একটি উপকারী ছত্রাক যা আমাদের চাষের কাজের ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী। এই ভ্যাম বা মাইক্রোরাইজা উদ্ভিদের মূলের বিকাশ বা বৃদ্ধিতে সাহায্য করে এবং মূলের যে শাখা প্রশাখা রয়েছে তার প্রচুর পরিমাণে বৃদ্ধির মাধ্যমে ফসলকে তরল পুষ্টি বা খাদ্যরসের যোগান দেয়। ভ্যাম দানাদার এবং তরল উভয়ভাবেই বাজারে পাওয়া যায় এবং সাধারণত মাটিতে প্রয়োগ করা হয়। এই মাইক্রোরাইজাল জৈব সার গাছকে বিভিন্ন মাটিঘটিত রোগ থেকেও রক্ষা করে। এছাড়া গাছকে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপ্লান্ট করা হয় তখনও সেই ট্রান্সপ্লান্টেশন শককে কম করে, যার ফলে গাছ সুস্থ সবল থাকে এবং ফলনও বৃদ্ধি পায়। এই মাইক্রোবিয়াল জৈব সারটি প্রাকৃতিক রুট সিম্বায়োটেন্ট হিসাবে হোস্ট প্ল্যান্টকে গাছের অত্যাবশ্যকীয় অজৈব পুষ্টির যোগান দেয় এবং স্ট্রেস ও আনস্ট্রেসড উভয় অবস্থাতেই গাছের স্বাস্থ্যকে ভালো রাখে। এছাড়াও পরিবেশের বিভিন্ন পরিবর্তনের সাথে গাছের অভিযোজন যোগ্যতা বা অ্যাডাপ্টেবিলিটির কার্যকারিতাকেও উন্নতি করে, ফলে গাছ কিন্তু বিভিন্ন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে। তো চলুন এবার দেখে নিই এই মাইক্রোরাইজাল বায়োফার্টিলাইজার ব্যবহারের ফলে আমরা কী কী উপকারিতা বা বেনিফিট পেতে পারি। এই মাইক্রোবিয়াল বায়োফার্টিলাইজারটি সহজেই অমিশ্রিত ফসফরাস এবং অন্যান্য উপাদানকে শোষণ করতে পারে এবং এর মধ্যে হাই স্পোর কাউন্ট থাকার ফলে এটি উদ্ভিদের মূলকে খুব তাড়াতাড়ি নরম এবং তরতাজা করে তোলে। ভ্যামে উপস্থিত ফাঙ্গাস তাদের হাইপিতে ফসফরাস অ্যাবজর্ব করে এবং হোস্ট প্ল্যান্টকে তার যোগান দেয়। আমরা আগেই বলেছি এই মাইক্রোরাইজাল বায়োফার্টিলাইজারের মধ্যে থাকা ফাঙ্গাস রুট সিম্বায়োটেন্ট পদ্ধতিতে হোস্ট প্ল্যান্টকে পুষ্টি এবং অন্যান্য খাদ্য উপাদান সরবরাহ করে। সিম্বায়োটেন্ট পদ্ধতি হচ্ছে অনেকটা বিনিময় প্রথার মতো। বিনিময় প্রথার মাধ্যমে একে অন্যের পণ্য ব্যবহার করত। এইভাবেই রুট সিম্বায়োটেন্ট পদ্ধতিতে মাইক্রোরাইজাল ফাঙ্গাসটি হোস্ট প্ল্যান্টের মূলে বসবাস করে এবং সেখান থেকে তার প্রয়োজনীয় পুষ্টিরও শোষণ করে। পরিবর্তে সেটি তার হাইফিতে মাটিতে অমিশ্রিত বিভিন্ন পুষ্টি এবং ফসফরাসকে শোষণ করে হোস্ট প্ল্যান্টকে সরবরাহ করে। এছাড়া এই মাইক্রোরাইজাল বায়োফার্টিলাইজার ব্যবহার করলে জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমে ফসফরাস অনুখাদ্য যেমন আয়রন, জিঙ্ক ইত্যাদি মৌল উপাদানগুলিকে দ্রবীভূত করে এবং মাটি থেকে গাছে স্থানান্তরিত করতে এটি সাহায্য করে। ফলে 25% পর্যন্ত রাসায়নিক ফসফেট সার সেভ হয়। ফলে খরচ কমার পাশাপাশি জমির উর্বরতা, ফসলের গুণগত মান এবং ফলন ইত্যাদি বেড়ে যায়। এটি প্রয়োগের ফলে গাছের সার্ভাইভাল রেট বা বেঁচে থাকার হার বৃদ্ধি পায় এবং মূলের ভালো বৃদ্ধির মাধ্যমে গাছের খাদ্য গ্রহণ ক্ষমতা বেড়ে যায়। ফলে সালোক সংশ্লেষণের হার বৃদ্ধি পায় এবং সাথে সাথে গাছের বৃদ্ধি ভালো হয় এবং গাছের ফলনও বেড়ে যায়। এটি ব্যবহারের ফলে গাছের ভালো জল শোষণের দ্বারা গাছ তার শরীরে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। ফলে খরা বা ওয়াটার স্ট্রেস কন্ডিশনের সময়েও গাছের জলের যোগান বজায় থাকে। মাইক্রোরাইজা ব্যবহারের ফলে বিভিন্ন প্ল্যান্ট গ্রোথ হরমোন তৈরির মাধ্যমে এটি গাছের ভালো বৃদ্ধি ঘটায়। পাশাপাশি মাটির স্ট্রাকচার এবং টেক্সচার উন্নীত করে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে তা বজায় রাখে। এছাড়াও গাছকে নিমাটোড এবং ফাঙ্গাসের সংক্রমণ থেকে রক্ষা করে এবং এটি কিন্তু জৈব চাষের জন্য খুবই উপকারী, কারণ এটি নন টক্সিক, নন হ্যাজার্ডাস এবং ইকো ফ্রেন্ডলি। এই মাইক্রোরাইজা আমরা বিভিন্নভাবে গাছে ব্যবহার করতে পারি, যেমন শেষবার মাটি চষার পরে বা টিলেজের সময়, বীজ বপন বা চারা রোপণের সময়ও আমরা এটিকে ব্যবহার করতে পারি এবং এর সাহায্যে আমরা সিড ট্রিটমেন্ট বা চারা গাছের রুট ট্রিটমেন্টও করতে পারি। এছাড়াও হর্টিকালচার ক্রপ বা বড় গাছের ক্ষেত্রে জৈব সারের সাথে এটিকে মিশিয়ে গাছের গোড়ায় ব্যবহার করা যায়। তবে এটি যে কোনো বায়োফার্টিলাইজারের সাথে মিশিয়েও ব্যবহার করা যেতে পারে, কিন্তু এটি ব্যবহারের আগে এবং পরে কোনো রাসায়নিক ফার্টিলাইজার, ইনসেকটিসাইড, পেস্টিসাইড ব্যবহার করা যাবে না এবং এই ভ্যামের সাথেও কোনো রকম রাসায়নিক ফার্টিলাইজার, ইনসেকটিসাইড বা পেস্টিসাইড ব্যবহার করা যাবে না। সিড ট্রিটমেন্টের ক্ষেত্রে এই মাইক্রোরাইজাল বায়োফার্টিলাইজার সলিউশন তৈরি করে তার মধ্যে সিডগুলিকে ভিজিয়ে রাখতে হবে এবং তারপরে ছাওয়াতে শুকিয়ে এটিকে জমিতে বপন করতে হবে। এছাড়াও চারা গাছের রুট ট্রিটমেন্ট করার জন্য এই মাইক্রোরাইজাল বায়োফার্টিলাইজার সলিউশনের মধ্যে চারা গাছগুলিকে 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রেখে তারপরে জমিতে রোপণ করা যেতে পারে। মাইক্রোরাইজাল বায়োফার্টিলাইজার জমিতে প্রয়োগ করার ফলে এই মাইক্রোরাইজা ফাঙ্গাসের স্পোরগুলি জার্মিনেট হওয়ার পরে এর হাইফির বৃদ্ধি ঘটায় এবং হোস্ট প্ল্যান্টের মূলের দিকে এর হাইফির বৃদ্ধি ঘটে এবং মিউচুয়ালিস্টিক অ্যাসোসিয়েশনের মাধ্যমে সিম্বায়োসিস পদ্ধতিতে এটি কাজ করে। দানাদার মাইক্রোরাইজা 4 কেজি প্রতি একরে ব্যবহার করা হয় এবং লিকুইড মাইক্রোরাইজা 100 ml প্রতি একরে ব্যবহার করা হয়। তবে এর মাত্রা পুরোটাই ডিপেন্ড করে এর মধ্যে উপস্থিত স্পোর কাউন্ট
এবং ইনাকিউলাম পোটেনশিয়াল বা আইপির মাত্রার উপরে। তবে আপনারা যখনই মাইক্রোরাইজাল এই বায়োফার্টিলাইজারটি দোকান থেকে কিনবেন, সেখানে আপনারা দুটি জিনিস অবশ্যই খেয়াল করবেন, এর ভায়াবল স্পোর কাউন্ট কত এবং এর আইপি বা ইনোকিউলাম পোটেনশিয়াল কত। সেক্ষেত্রে এর ন্যূনতম ভায়াবল স্পোর কাউন্ট প্রতি গ্রামে যেন 10 হয় এবং এর আইপি বা ইনোকিউলাম পোটেনশিয়াল যেন 1200 পার গ্রাম হয়। মার্কেটে কিন্তু দু ধরনের মাইক্রোরাইজা পাওয়া যায়, একটি এন্ডো মাইক্রোরাইজা এবং একটি একটো মাইক্রোরাইজা। তবে আপনারা যারা ড্রাগন চাষ করছেন তারা কিন্তু এন্ডো মাইক্রোরাইজা আপনাদের জমিতে ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে এবং এ বিষয়ে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে তা আমাদের কমেন্ট বক্সে লিখে অতি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।